আসসালামু আলাইকুম। আমরা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করি, সেটা অ্যাডমিশন কিংবা চাকরির বাজার অথবা একাডেমিকে ফাইনাল যে পরীক্ষাগুলো হয় এইচএসসি, সেখানে আমাদেরকে প্রায়ই বলা হয় যে পত্রিকা বেশি বেশি করে পড়তে, বিশেষ করে ইংরেজি পত্রিকা পড়ে লাভটা কি? সেই জায়গায় আমরা দেখব যে লাভটা হচ্ছে যে কোনো একটা ভাষাকে বুঝতে গেলে পড়াটা খুব বেশি জরুরি। পত্রিকা আমাদেরকে অনেক খবর দেয়, খবরের মধ্যে অ্যাকচুয়ালি ইংরেজিতে আমরা দেখবো যে প্যাসেজ থাকে। সো আমাদের বেনিফিটটা হচ্ছে যে আমরা সেই জায়গা থেকে প্যাসেজগুলোকে পড়ার চেষ্টা করব, যেখানে আমাদের শব্দভাণ্ডার খুব রিচ হবে। পাশাপাশি আমরা লেখার সময় এই যে কলামগুলো আছে, সেই কলামগুলো থেকে কীভাবে প্যারাফ্রেজ করা যায়, শব্দের বা বাক্যের স্ট্রাকচারগুলো কেমন হয়, ভ্যালিডিটি অফ ওয়ার্ড কীভাবে তারা সিলেক্ট করছে, এই জিনিসগুলো শিখে আমরা আমাদের লেখার মানকেও বাড়াতে পারবো। এই যে আমরা পত্রিকা পড়বো, ঠিক কীভাবে পড়া উচিত, তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখা উচিত। প্রথমত, আমরা যখন পড়ছি পত্রিকা, তখন আমাদেরকে ভোকাবুলারি জায়গাগুলো খুব ভালোভাবে মনোযোগ দেওয়া উচিত, যে ঠিক কীভাবে তারা, যিনি কলাম লিখছেন, যে কোনো আর্টিকেল লিখছেন, তিনি এক্স্যাক্টলি যে কোনো একটা বাক্য লেখার ক্ষেত্রে বা পরিস্থিতিকে বর্ণনার ক্ষেত্রে কোন ধরনের ভোকাবস ব্যবহার করছেন, সেটা আমরা যেমন শিখতে পারবো, আমাদের ভোকাবুলারি রিচ হবে। পাশাপাশি আমরা বাক্যের গঠনকে দেখার চেষ্টা করব, যে ঠিক কোন ধরনের বাক্যের গঠন তারা ব্যবহার করে। এইখানেই গ্রামার ইন্টিগ্রেটেড হয়, অর্থাৎ আমরা দেখব যে সেন্টেন্সের প্যাটার্নগুলো আমরা বুঝতে পারবো, ভেতরে যে ফাংশনগুলো আছে, সাবঅর্ডিনেট ক্লজ কিংবা অন্যান্য যে ফাংশনগুলো ব্যবহৃত হয়, সেগুলো কোথায় কীভাবে ব্যবহৃত হচ্ছে, এই জিনিসগুলো আমরা বুঝতে পারি। তো পুরোপুরি যদি আমরা বোঝার চেষ্টা করি যে পত্রিকা পড়ার মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের ইংরেজি ভাষাকে বোঝা এবং সেই ভাষায়, ইংরেজি ভাষায় লেখার মান, দুটারই ক্ষমতা আমাদের বাড়বে বা সক্ষমতা তৈরি হবে। তো আজকে আমরা ডেইলি স্টারের একটা কলাম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্টিজান সিলেকশন অফ ভিসিস ইজ কনসার্নিং, এই নামে একটা কলাম, যেখানে বলা হয়েছে যে পাবলিক ইউনিভার্সিটি মেরিট বেসড লিডারশিপ, অর্থাৎ ভিসি নিয়োগ করা হয়েছে রিসেন্টলি। আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 7টা যে বলা হয়েছে যে 7 পাবলিক ইউনিভার্সিটিস, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ 7টা ইউনিভার্সিটিতে টোটাল ভিসি নিয়োগ করা হয়েছে নতুন। এই নিয়োগের ক্ষেত্রে ডেইলি স্টার বলছে যে এখানে পার্টিজান সিলেকশন হয়েছে। এই কলামটাকে আজকে আমরা পড়ার চেষ্টা করব। একদম হেডলাইন থেকে আমরা ধরবো যে গ্রামারগুলো এবং অন্যান্য ভোক্যাবসগুলোকে আমরা কীভাবে ব্যবহার করব। সো প্রথমেই যেই কথাটা বলা হয়েছে, পার্টিজান সিলেকশন অফ ভিসিস ইজ কনসার্নিং, একটা জিনিস আমার চোখে পড়লো প্রথমে, সেটা হচ্ছে যে ভিসি কথাটা এইখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, ভিসিস এখানে প্লুরাল হিসাবে বলেছে, উপাচার্যদের বা উপাচার্যরা এরকম অর্থে। কিন্তু এইখানে যে ইজ ভার্বটা, সেটা হচ্ছে আবার সিঙ্গুলার। সো আমরা জানি যে যখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস পড়ি, একটাই রুলস পড়ি যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। সেই জায়গার ভিত্তিতে ভিসিসের সাথে তো আর হওয়ার কথা ছিল, ইজ কেন হলো? কারণ ভিসিস এখানে নাউন হিসাবে বসলেও সাবজেক্ট হিসাবে কাজ করছে না, সাবজেক্ট হিসাবে কাজ করছে হচ্ছে এই যে ভদ্রলোক সিলেকশন, এই ওয়ার্ডটা, যে সিলেকশন অফ সামথিং, বা এই সিলেকশনটা ইজ কনসার্নিং। ঠিক আছে, তাহলে এই সিলেকশন, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, এটার সাথে ইজ বসছে, দ্যাটস ওকে। কোন ধরনের সিলেকশন? পার্টিজান সিলেকশন, অর্থাৎ দলীয় সিলেকশন। পার্টিজান যখন যদি আমরা ওয়ার্ড হিসাবে এটাকে ধরি, যে এটা ভোকাবস হিসাবে আমরা শিখবো, তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে ওয়ান সাইডেড, অর্থাৎ একদলীয়ভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছে, দলগত যে সিদ্ধান্ত সেটা। উইন্ড, অর্থাৎ তাদেরকে কি বলা যায়, যে পক্ষপাত দুষ্টভাবে নির্বাচন করা হয়েছে, এই ধরনের। সো এই যে দলীয় সিলেকশন, দলীয়ভাবে নির্বাচন ভিসিদেরকে ইজ কনসার্নিং, এই জায়গাটা হচ্ছে খুবই কনসার্নিং, বা আমরা দেখবো যে আশঙ্কার জায়গা রয়েছে। এবার পাবলিক ইউনিভার্সিটিজ নিড, এই যে ইউনিভার্সিটিস, এটা হচ্ছে সাবজেক্ট প্লুরাল বসছে এখানে সাবজেক্ট সিঙ্গুলার ছিল, দ্যাটস ওয়াই আমরা দেখছি হচ্ছে ভার্ব সিঙ্গুলার। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে নিড ভার্বটাও প্লুরাল হিসাবেই আছে। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম আমরা দেখলাম যে এখানে অ্যাপ্লাইড। সো আমরা চলে যাই যে কলামের মূল কলামে কী কী কথা বলা আছে। The government's latest decision to appoint vice-chancellors to 7 major public universities, including Dhaka, Chittagong, Rajshahi, has once again brought into focus the continued trend of political consideration in academic appointments. বিশাল বড় বাক্য, 3টা বাক্য দিয়ে একটা, বা 3 লাইনের একটা বাক্য। সো এত বড় বড় বাক্যগুলা যখন আমরা লিখবো বিশ্ববিদ্যালয়ে, যখন আমরা পরীক্ষা দিতে যাই, সেখানে আমাদের প্যারাগ্রাফ থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায়। চাকরির বাজারের বিভিন্ন পরীক্ষায় আমরা দেখবো যে আমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে দেওয়া হয়, সেখানে প্যারাগ্রাফ থাকে, বা ছোটো একটা সামারি লিখতে হয়, কোনো ব্যাপারে রিপোর্ট লিখতে হয়। তখন আমরা দেখবো যে ছোট ছোট 5টা বাক্য না লিখে
বড় বড় মানে কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে একটা ভাষাকে প্রকাশ করার জন্য বা অনেকগুলো ফ্রেজ ক্লজ ব্যবহার করে অল্প ভাষায় অনেক কথা বলার যে দক্ষতাগুলো তৈরি হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে আমরা দেখি যে এই বাক্যটার মানে ফরমেশন কীভাবে হয়েছে, আমরা অর্থসহ পড়ার চেষ্টা করব। দ্য গভর্নমেন্টস লেটেস্ট ডিসিশন, সরকারের একদম মানে লেটেস্ট যে ডিসিশন নিয়েছে সরকার, নতুন যে সিদ্ধান্ত নিয়েছে, টু অ্যাপয়েন্ট ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট করা, উপাচার্য নিয়োগ দেওয়া টু 7 মেজর পাবলিক ইউনিভার্সিটিজ, 7টা মেজর পাবলিক সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ইনক্লুডিং ঢাকা, চিটাগাং, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এগুলোকে উল্লেখ করা হয়েছে। হ্যাজ ওয়ান্স এগেন ব্রট ইনটু ফোকাস, নতুন করে নজর কেড়েছে দ্য কন্টিনিউড ট্রেন্ড অফ পলিটিক্যাল কনসিডারেশন, এই যে চলমান পলিটিক্যাল যে ট্রেন্ড, যেই ধারাটা চলে আসছে, যে পলিটিক্যাল কনসিডারেশন নেওয়া হয়, রাজনীতিকে মূল্যায়ন করা হয় ইন একাডেমিক অ্যাপয়েন্টমেন্টস, একাডেমির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে। এবার আমরা একটু ভেতরে ঢুকি বাক্যের। এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি এই হ্যাজ ওয়ান্স এগেইন, এইটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, হ্যাজটা হচ্ছে ভার্ব। 3টা লাইনের বাক্য, আমরা দেখবো যে বাক্যটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড সেটাকে বোঝার চেষ্টা করবো। যে বড় বাক্য হলে কম্পাউন্ড বা কমপ্লেক্স হয় বোধ হয়, এরকম একটা ধারণা আমাদের শিক্ষার্থীদের অনেকের মধ্যে থাকে। বাট আমরা একটু দেখবো যে একটা ভার্ব পাইছি আমি হ্যাজ, ফাইনাইট ভার্ব, অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে বাক্যে। আসে এবার অন্যান্যগুলায়, এটার সাবজেক্ট কোনটা? হ্যাজ ওয়ান্স এগেন বট ইন্টু, এটুকু পুরোটা যদি আমি ভার্ব হিসাবে নিই, হ্যাজ ওয়ান্স এগেন বট ইন্টু, হ্যাজ বট ইন্টু, এটুকু সাবজেক্ট ভার্ব হিসাবে থাকলো। তাহলে এবার আমি দেখবো দ্য গভর্নমেন্টস লেটেস্ট ডিসিশন, গভর্নমেন্টের নতুন যে ডিসিশন, একদম নতুন নেয়া যে ডিসিশন, এই ডিসিশন ওয়ার্ডটা হচ্ছে এখানে সাবজেক্ট। আমি যদি গভর্নমেন্টস থেকে লেটেস্ট পর্যন্ত টান দিই তাহলে পুরোটা এখানে সাবজেক্ট হিসেবে বসতে পারে। দ্য গভর্নমেন্টস লেটেস্ট ডিসিশন হ্যাজ ওয়ান্স এগেন বট ইন্টু সামথিং ড্যাশ ড্যাশ, বাক্য ফুল স্টপ যদি এখানেই দিয়ে দিতাম, এই উপরের অংশটা যদি আমি বাদ দিয়ে দিতাম তাহলেও আমার বাক্য ঠিকঠাক হয়ে যেত। আমি যদি এটুকু বাদ দিয়ে দিতাম, ঠিক আছে, আমি এটুকু মুছে দিলাম, আমরা যদি পড়ি দ্য গভর্নমেন্ট লেটেস্ট ডিসিশন হ্যাজ ওয়ান্স এগেন ব্রট ইনটু ফোকাস, ফুল স্টপ, বাক্য হয়ে গেছে। তাহলে যেই অংশটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি সেটা কী হিসাবে বসছে আমরা দেখব। সেটার একদম শুরুতে এইখানে টু যুক্ত হয়ে বাকি অংশটুকু আস্তে আস্তে আগাচ্ছে। আমি এইটুকু দাগ দিলাম, পুরোটাকে আমরা দাগের আন্ডারে নিচ্ছি। আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে এই অংশটা টু প্লাস সামথিং দিয়ে শুরু হয়েছে, রাইট? সো টু প্লাস ভার্ব যখন থাকে এটাকে আমরা বলি হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ বা ভার্ব 5 অনেক সময় বলে টু অ্যাপয়েন্ট। যখন একটা বাক্যের অংশ টু প্লাস ভার্ব 1 দিয়ে শুরু হয় সেটাকে আমরা ইনফিনিটিভ ফ্রেজ বা ক্লজ বলি, ডিপেন্ডস অন হোয়াট। যদি ফাইনাইট ভার্ব থাকে বাক্যের মধ্যে, ফাইনাইট ভার্ব কারা, একটু আমরা হ্যাজ ব্রটকে ফাইনাইট ভার্ব হিসেবে সিলেক্ট করেছি। আমরা দেখব যদি ভার্ব 1 থাকে, ভার্ব 2 থাকে কোথাও কোনো বাক্যে, সেটা ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। ভার্ব 3 অথবা ভার্ব 4 যদি তাদের আগে অক্সিলারি থাকে, যেমন ব্রট ভার্ব 3 এইখানে তার আগে হ্যাজ আছে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব হবে। যদি তাদের আগে অক্সিলারি না থাকে, আইএনজি ফর্মুলা অথবা পার্টিসিপল যদি তাদের আগে অক্সিলারি না থাকে, সেটা নন ফাইনাইট হিসাবে বিবেচিত হবে। এর বাইরে টু প্লাস ভার্ব 1 সারা জীবন নন ফাইনাইট হিসাবে বসে। এই যে টু অ্যাপয়েন্ট এই ওয়ার্ডটা বা এই ভার্বটা এখানে হচ্ছে নন ফাইনাইট হিসাবে বসছে। তাহলে ভাইস চ্যান্সেলর টু 7 মেজর পাবলিক ইউনিভার্সিটিজ ইনক্লুডিং ঢাকা, চিটাগাং, রাজশাহী, এই পর্যন্ত কোথাও কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই অংশটা যখন কোনো ফাইনাইট ভার্ব না থাকে বাক্যের কোনো অংশে, সেটা ফ্রেজ হিসাবে কাজ করে, এইখানে আমরা এটাকে ইনফিনিটিভ ফ্রেজ বলতে পারি নাম হিসাবে। বাট তার ফাংশনটা কি, ও কি করছে এখানে, কাজটা কি ও যেটা করছে, গভর্নমেন্টের যে ডিসিশন সেটা কি, সেটা হচ্ছে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করছে 7টা ভিসি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, 7টা বিশ্ববিদ্যালয়ে। এই ডিসিশন কথাটাকে এই ভদ্রলোক মডিফাই করছে, এই পুরো বাক্যটা ডিসিশন বা বাক্যের এই অংশটা ডিসিশনকে মডিফাই করছে। ডিসিশন একটা নাউন, যেটা এইখানে নাউন হিসাবেই বসছে এবং সাবজেক্ট হিসাবে বসছে আমরা বলছি। এই নাউনকে যে মডিফাই করে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বর্ণনা করে, তাকে আমরা কি ডাকি, তাকে আমরা অ্যাডজেটিভ ডাকি। অর্থাৎ এই অংশটা অ্যাডজেটিভ ফ্রেজ হিসাবে কাজ করেছে। সো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে বিভিন্ন সময় আন্ডারলাইন দেয়া, এই যে এইটুকুর মধ্যে আন্ডারলাইন দিয়ে আমরা এটা কোন ফ্রেজ, এটা কোন ক্লজ, অনেক সময় শুধু টু অ্যাপয়েন্ট ভাইস চ্যান্সেলর্স এইটুকু দাগ দেয় আছে অলরেডি, যদি একটা হাইপার লিঙ্ক ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবো আমরা। এই অংশটুকু একটা ইনফিনিটিভ ক্লজ হিসাবে ফ্রেজ হিসাবে বসছে, এই পুরো অংশটাই একটা ফ্রেজ হিসাবে বসছে, কারণ সে নাউনকে মডিফাই করছে। সো এই জায়গা থেকে আমরা একটু দেখবো যে এইভাবে ভেতরের গ্রামারগুলোকে ধরা যায়। ওকে, তাহলে এই ডিসিশনটা
had brought into focus the continued trend of political consideration. তাহলে এখানে কনসিডারেশন আবার দেখতে পাচ্ছি আমরা নাউন, তার আগে পলিটিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে বসবে। যখন নাউনকে কেউ মডিফাই করে আমরা দেখবো সেটা ডেফিনেটলি অ্যাডজেক্টিভ হিসেবে বসে। একাডেমিক অ্যাপয়েন্টমেন্টস, ডিসপাইট রিপিটেড কলস for a merit-based and accountable system at our public universities, যদিও বারবার রিপিটেড টাইমস অনেক সময় ধরে বলা হচ্ছে, চাওয়া হচ্ছে ফর আ মেরিট-বেসড, মেধার ভিত্তিতে অ্যান্ড অ্যাকাউন্টেবল সিস্টেম, এমন একটা সিস্টেমকে চাচ্ছি আমরা। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে সিস্টেমটা হচ্ছে আমরা সিস্টেমকে নাউন হিসাবে নিচ্ছি। তাহলে সিস্টেমের আগে যেই দুইটা ওয়ার্ড পাই বা শব্দের পাই আমরা, সেটা হচ্ছে অ্যাকাউন্টেবল আর একটা হচ্ছে মেরিট বেসড। এই দুইটাই মেরিট বেসড এবং অ্যাকাউন্টেবল দুইটাই সিস্টেমকে মডিফাই করছে। কেমন সিস্টেম? মেরিট বেসড সিস্টেম। কেমন সিস্টেম? অ্যাকাউন্টেবল সিস্টেম। এই দুইটা যেহেতু মডিফাই করছে, তারা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। এইখানে তারা কী হিসাবে বসবে? অ্যাকাউন্টেবল বসবে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে। এখন অ্যাকাউন্টেবল শব্দের অর্থ কী? আমরা অনেক সময় অ্যাকাউন্টেবল শব্দের অর্থ ভুলে যাই, যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। অ্যাকাউন্টেবল হিসাবে আমরা বলতে পারবো হচ্ছে রেসপন্সিবল। কি বলতে পারবো? রেসপন্সিবল ব্যবহার করতে পারবো। অ্যাকাউন্টেবল হিসেবে আমরা বলতে পারবো ফেয়ার, লায়াবল সিস্টেম। এগুলোকে দাঁড় করানোর জন্য যে চাওয়াটা ছিল, এই চাওয়া সত্ত্বেও দ্য লেটেস্ট সিলেকশন, যেটা যেই মাত্র আমরা বললাম, অ্যাপিয়ার টু সিগনাল, অ্যাপিয়ার টু মানে এখানে সিম, মনে হচ্ছে সিগনাল আ রিটার্ন টু দ্য ওল্ড প্র্যাকটিস, আগের পুরাতন যে প্র্যাকটিস ছিল সেটার দিকে রিটার্ন করে গেছে আমরা মনে হচ্ছে এই নিয়োগের মাধ্যমে, অফ পার্টিজান অ্যাপয়েন্টমেন্টস, দলীয় নিয়োগ বা দল ভিত্তিক নিয়োগ, হুইচ ইজ রিগ্রেটেবল। আচ্ছা, এই বাক্যে যেটা খুবই দুঃখজনক, রিগ্রেটেবল মানে দুঃখজনক, বা এখানে আমরা বলতে পারি আনওয়েলকাম। হ্যাঁ, আনওয়েলকাম। আচ্ছা, খেয়াল করি আমরা ডিসপাইট দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তখন আমরা স্বাভাবিকভাবে এটাকে ধরে নিয়ে হচ্ছে সিম্পল বাক্য। ও, উপরে এই বাক্যটা কিন্তু সিম্পল বাক্যই ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি মেনশন করতে, যে 3 লাইনের বাক্য অ্যাকচুয়ালি সিম্পলই হয়, সিম্পল সেন্টেন্সই হয়। এটা একটা উদাহরণ, যে বাক্য 5 লাইন হলো কি 10 লাইন হলো ডাজন্ট ম্যাটার, একটাই ভার্ব আছে, হ্যাজ ওয়ান্স এগেন ব্রট ইনটু। এই পুরো বাক্যে 1 2 3 লাইন বা 2.5 লাইনের বাক্যে একটাই ফাইনাইট ভার্ব আছে। উপরে একটা ভার্ব 5 পাচ্ছি যেটা নন ফাইনাইট, বাট পুরোটাই একটাই ভার্ব আছে ফাইনাইট। এই বাক্যটা হচ্ছে একটা সিম্পল বাক্য। আসি পরে, ডিসপাইট রিপিটেড কলস, বারবার চাওয়া সত্ত্বেও, ডিসপাইট সাধারণত সিঙ্গুলার হয়, সিম্পল বাক্য হয়, কিন্তু পরে এসে আমরা দেখব এই যে এখানে একটা ক্লজ মেকার বসছে হুইচ, এবং তারপরে ইজ একটা ফাইনাইট ভার্ব। ঠিক আছে, রিপিটেড কলস পাবলিক লেটেস্ট, এই অ্যাপিয়ার এখানে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এইখানে একটা ফাইনাইট ভার্ব ছিল অ্যাপিয়ার, টু সিগনাল নন ফাইনাইট ভার্ব, আর এইখানে ক্লজ মেকার যুক্ত আর একটা ফাইনাইট ভার্ব বসছে, হুইচ যেহেতু বাক্যে ব্যবহৃত হয়েছে আমরা দেখবো সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বসছে। আমরা চাইলে যারা অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছি বা চাকরি বাজারের প্রস্তুতি নিচ্ছি, চেঞ্জিং সেন্টেন্স থেকে অনেক সময় বাক্য আসে, এগুলোকে আমরা চাইলে ছোট ছোট করে চেঞ্জিং সেন্টেন্সের উদাহরণ হিসাবে নিতে পারি। যে এই বাক্যটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে আমাকে হুইচ উঠায় দিতে হবে, এবং এই ইজটাকেও রাখা যাবে না, মানে এটাকে নন ফাইনাইট করে ফেলতে হবে। তাহলে আমরা বলতে পারবো এখানে ডিসপাইট রিপিটেড কলস ফর মেরিট বেসড অ্যান্ড অ্যাকাউন্টেবল সিস্টেম, আওয়ার ইউনিভার্সিটিজ লেটেস্ট রিগার্টেবল সিলেকশন বলে দিলেই আমরা দেখবো যে এখানে চলে গেলেই, রিগ্রেটেবল সিলেকশন বলে দিলেই হয়ে যাবে, বা মানে এখানে রিগ্রেটেবল না রাখলেও হবে, বাক্যটা সিম্পল হয়ে যাবে। অ্যামাং দ্য নিউলি অ্যাপয়েন্টেড ভিসিস, অ্যাপয়েন্টেড ভিসিদের মধ্যে, তাহলে অ্যাপয়েন্টেড তার ঠিক আগে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টেড যদি অ্যাডজেক্টিভ হয়, এইটা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে। কেমন? নিউলি অ্যাপয়েন্টেড, নতুন করে যাদের নিয়োগ করা হয়েছে। মোস্ট হ্যাভ ডিরেক্ট অর ইনডিরেক্ট অ্যাফিলিয়েশনস উইথ দ্য রুলিং পার্টি, ক্ষমতাসীন দলের সাথে তাদের অ্যাফিলিয়েশন রয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফিলিয়েশন? অ্যাফিলিয়েশন শব্দটার একটা কমন ওয়ার্ড, যেটা ম্যাক্সিমাম সময় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে আমরা আসতে দেখছি বা অন্যান্য চাকরি বাজারের পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে অ্যামালগামেশন। ঠিক আছে, এই ওয়ার্ডটা আমরা খুব কমন পাই, যে তাদের অ্যাফিলিয়েশন রয়েছে, নিটিং বা তাদের কানেকশন রয়েছে, অ্যাফিলিয়েশন রয়েছে, সহযোগ রয়েছে বা সংযোগ রয়েছে, নিটিং অর্থে ব্যবহৃত হতে পারে, অ্যামালগামেশন রয়েছে। কিভাবে? আইদার হোল্ডিং পার্টি পজিশনস, আইদার যেখানে আমরা পাচ্ছি খুব স্বাভাবিকভাবে আমরা দেখব যে তারপরে এখানে একটা অর অবধারিতভাবে চলে আসার সম্ভাবনা থাকে। এই যে এখানে আইদার ছিল আর এইখানে আমরা দেখতে পাচ্ছি অর। ঠিক আছে, কিভাবে তারা কিভাবে অ্যাফিলিয়েশন রাখতেছে? আইদার হোল্ডিং পার্টি পজিশন, হয় তারা পার্টিতে পজিশন রাখছে, রুলিং পার্টিতেই তাদের কোনো পদ আছে, অথবা হ্যাভিং বিং অ্যাক্টিভ ইন
অ্যালাইন্ড টিচার অর্গানাইজেশন, শিক্ষকদের যে অর্গানাইজেশন, টিচার্স প্লুরাল ফর্মে ব্যবহৃত হয়েছে। টিচার্স আমরা জানি যখন আমরা পজিটিভ কেস ব্যবহার করি শব্দের শেষে যদি এস থাকে, উচ্চারণ থাকে, সেই ক্ষেত্রে অ্যাপোস্ট্রফির পরে আরেকটা এস দিতে হয় না। টিচার্সেস বলার কোনো দরকার নাই, টিচার্স বললেই হয়ে যাচ্ছে যেহেতু প্লুরাল। তাদের অর্গানাইজেশন, শিক্ষকদের অর্গানাইজেশন, কেমন ধরনের অর্গানাইজেশন? অ্যালাইন্ড অর্গানাইজেশন। তাহলে এই অ্যালাইন্ড শব্দটা টিচার অর্গানাইজেশনকে মডিফাই করতেছে। সেই ক্ষেত্রে অ্যালাইন্ড শব্দের অর্থ আমরা দেখব যে সাপোর্টেড বা কোনো অর্থে ব্যবহৃত হতে পারে, যে তারা টিচারদের যে সংস্থা বা সংঘ রয়েছে রুলিং পার্টির, সেইখানে তারা অ্যাক্টিভ। উই স, এইখানে স হচ্ছে অবজার্ভ হিসাবে ব্যবহৃত হচ্ছে, আমরা দেখেছি, তার মানে হচ্ছে আমরা পর্যবেক্ষণ করেছি বা উইটনেসড, আমরা সাক্ষী আছি। সিমিলার ট্রেন্ড, ওই একই ধরনের ট্রেন্ড বা এই ধরনেরই অবস্থাটা ডিউরিং ফার্স্ট রিজিম, আগের রিজিমগুলোতে। তার মানে একদম স্বাধীনতার পর থেকেই কিন্তু বাংলাদেশের রিজিম যখন শুরু হচ্ছে, আমরা যদি দেখি যে 90s পরে, 2000-এর পরে, আগের সরকারের আমলে ইন্টারিমের কথা সম্ভবত বলা হবে একটু পরে। সো আমরা দেখবো যে মিলেঝিলে প্রত্যেকটা সময় একই ধরনের রয়ে গিয়েছে। ওয়েন লিডারশিপ পজিশনস অ্যাট ইউনিভার্সিটিস ওয়ার অফেন অ্যাওয়ার্ডেড অন দ্য বেসিস অফ পলিটিক্যাল লয়্যালটি। কে কতটা পলিটিক্যালি লয়াল, তাহলে এখানে লয়্যালটি হচ্ছে নাউন, তাকে মডিফাই করেছে কে? পলিটিক্যাল। অর্থাৎ পলিটিক্যাল লয়্যালটি যার আছে, যে পলিটিক্যালি লয়াল, আমরা চাইলে এখানে লয়াল অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি, তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে পলিটিক্যালি যখন ব্যবহৃত হবে। তাহলে বেসিস অফ পলিটিক্যাল লয়্যালটি অথবা যে পলিটিক্যালি লয়াল তাকে নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে। সাচ প্র্যাকটিসেস, এই প্র্যাকটিসগুলা হ্যাভ হিস্টোরিক্যালি এনকারেজড, তাহলে এইখানে হ্যাভ বসছে প্লুরাল ফর্ম, ডেফিনেটলি তার আগে যেই নাউনটা আছে দেখো প্র্যাকটিসেস, এইটা বসছে হচ্ছে প্লুরালি। হিস্টোরিক্যালি এনকারেজড, হ্যাভ এনকারেজড, পুরো ভার্বটা হচ্ছে এটা, হ্যাভ এনকারেজড, এনকারেজ করেছে অ্যাকাডেমিক্স টু এনগেজ ইন পার্টিজান অ্যাক্টিভিটিস। এই অবস্থাটায় যে দল করলেই নিয়োগ পাওয়া যায়, এই অভ্যাসটাই তাদেরকে পার্টিজান অ্যাক্টিভিটিসে, দলের কাজকর্মে, অর্থাৎ যেই দলেই ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসতে পারে সম্ভাব্য সেই ধরনের কার্যক্রমে, রাজনৈতিক দলের কার্যক্রমে অংশগ্রহণ করতে তাদেরকে এনকারেজ করেছে, পুশ করেছে, এখানে সেই অর্থে ব্যবহৃত হতে পারে। আফটার দ্য জুলাই আপরাইজিং, জুলাই বিপ্লবের পর, দ্য পিপল হোপড, লোকজন আশা করেছিল, ফর আ ব্রেক ফ্রম দিস কালচার। আচ্ছা, তাহলে জুলাই আপরাইজিং এই অংশটুকু দেখো, আমরা যদি খেয়াল করি এই অংশটুকু জুলাই আপরাইজিংয়ের আগে, এইখান থেকেই বাক্য শুরু হয়ে গেছে, পিপল হোপড, সাবজেক্ট ভার্ব। তাহলে আগে এইটুকু কি? আমরা যদি প্রশ্ন করি মানুষ কখন হোপ করেছিল, এই হোপটা কখন করেছিল? যখন কোনো জিনিসের অ্যান্সার আসবে, হোয়েন, হোয়াই, হাউ, এই জিনিসগুলো দিয়ে যখন অ্যান্সার আসবে তখন আমরা সেটাকে অ্যাডভার্ব বলবো। ওকে, তখন আমরা সেখানে অ্যাডভার্ব বলবো। যদিও আফটার দিয়ে শুরু হয়েছে, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে যেহেতু হোপকে মডিফাই করেছে, ভার্বকে মডিফাই করেছে, দ্যাটস এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ফ্রেজ কেন? কারণ এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সো পরীক্ষা অনেক সময় আসে যে প্রিপোজিশনাল ফ্রেজ অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকে, যদি সেটা ভার্বকে মডিফাই করে এবং অপশনে অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকে, খুব স্বাভাবিকভাবে প্রিপোজিশনাল ফ্রেজ হওয়া সত্ত্বেও আমরা সেটাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যান্সার করবো। কারণ প্রশ্নকর্তা জানতে চান যেটা প্রিপোজিশনাল ফ্রেজ সেটা আমি জানি, এটা যে অ্যাডভার্বিয়াল ফ্রেজও হয় সেটা আমি জানি কিনা সেটাই জানতে চান প্রশ্নকর্তা। ওকে, সো পিপল হোপড ফর আ ব্রেক, মানুষ আশা করেছিল যে এই সিস্টেমটা ভাঙবে, বাট দোজ এক্সপেকটেশন রিমেইনড আনফুলফিলড। আমরা দেখব যে এই এক্সপেকটেশনগুলা আনফুলফিলড রয়ে গেছে বা সেটা পূরণ হয় নাই। আচ্ছা, রিমেইন ভার্বের পর সাধারণত বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসাবে যখন বসে তখন আমরা দেখব এরপরে যা থাকে সেটা বসে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে, রাইট? তাহলে যে আনফুলফিলড এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। দোজ এক্সপেকটেশনস, ওই এক্সপেকটেশনগুলো আনফুলফিলড রয়ে গিয়েছে, সেগুলো পূরণ হয় নাই। অ্যাজ ইনস্টিটিউশনাল প্রসিজার্স ওয়ার নট ফলোড ইন ভিসি অ্যাপয়েন্টমেন্টস ইভেন ডিউরিং দ্য ইন্টারিম গভর্নমেন্ট টেনার। তারা বলার চেষ্টা করছে যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও জুলাই আপরাইজিংয়ের পরে এই প্রসিজিওরগুলোকে, এই মেথডগুলোকে, প্রসিজিওর শব্দটার সাথে এটা বানানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ হয় অনেক সময়, আমরা যখন লিখতে যাই বানান ভুল করি অনেকেই। সো এই ক্ষেত্রে আমরা একটু লিখে রাখবো যে এটা হচ্ছে মেথড ব্যবহার হতে পারে, প্রসেস ব্যবহার হিসেবে ব্যবহৃত হতে পারে, মেথড অথবা প্রসেস হিসেবে ব্যবহৃত হতে পারে, বা আইডিয়াস বা এই ধরনের টুলস। দিস ইনস্টিটিউশনাল প্রসিজার্স বা মেথডগুলো আমরা দেখব ফলো করা হয়নি। While the rules in several universities require the VCs to be appointed by the Senate elected panels. আচ্ছা, যদি আমরা নর্মালি এটাকে ধরি প্যানেল, এটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসে, যেহেতু বাক্য প্যাসিভ হয়েছে,
তাহলে তার আগে এই ইলেক্টেড শব্দটা, সিনেট ইলেক্টেড, এটা হচ্ছে মডিফাই করেছে প্যানেলসকে। সো এখানে এটা অ্যাডজেক্টিভ। এই ভদ্রলোক নাউন। প্যানেল শব্দের অর্থ কি? একদল লোক, গ্রুপ অফ পিপল যাদেরকে সিলেক্ট করা হয় আগে থেকে, যারা সেখানে যে কোনো জিনিসকে কন্ট্রোল করে বা জাজ হিসাবে কাজ করে, তারাই সেখানে মতামত দেয়, গভর্ন করে, এই ধরনের। সো সিনেটের আলাদা প্যানেল থাকে বিশ্ববিদ্যালয়গুলোতে, যারা কথা বলে বিভিন্ন ইস্যু নিয়ে, শিক্ষক এবং ছাত্রদের মধ্যে থেকে সেখানে প্রতিনিধি থাকে। এদের মাধ্যমে ওয়াইল দ্য রুলস ইন সেভারাল ইউনিভার্সিটিস, এই ইউনিভার্সিটিগুলোতে নিয়ম রয়েছে, রিকোয়ার দ্য ভিসি টু বি অ্যাপয়েন্টেড বাই সিনেট ইলেক্টেড প্যানেলস, সিনেটের দ্বারা ইলেক্টেড প্যানেলের মাধ্যমেই তারা ভিসি হবে, এই নিয়মটা রয়েছে। কিন্তু দিস সিনেট ইলেকশনস দেমসেলফ হ্যাভ ফ্রিকোয়েন্টলি বিন ডিলেড। কিন্তু আমরা দেখি যে এই যে সিনেট যারা ইলেকশন হওয়ার কথা, মানে যারা সিনেটে ইলেক্টেড হবে, সেই নির্বাচনটাই, সিনেট ইলেকশনটাই মাঝে মাঝে দেমসেলভস আমরা দেখব যে ঠিকঠাকভাবে হয় না বা ডিলেড হয়, ফ্রিকোয়েন্টলি ডিলেড হয়। তাহলে হ্যাভ বিন ডিলেড ভার্ব কোন ধরনের, কেমনভাবে সেটা ডিলেট হয়? ফ্রিকোয়েন্টলি ডিলেট হয়। ফ্রিকোয়েন্টলি এখানে হচ্ছে অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে, যেটা সামটাইমস বা মোস্টলি, ভেরি অফেন এই অর্থে ব্যবহৃত হচ্ছে। অর নট হেল্ড অ্যাট অল, অথবা একদমই নির্বাচন হয় না। অ্যালাউইং অ্যাপয়েন্টমেন্টস টু প্রসিড উইদাউট প্রপার কনসালটেশন, এই অবস্থাটা অ্যালাউইং, এখানে দেখেন ভার্ব 5 বসছে, রাইট? ভার্ব 4 বসছে, অর্থাৎ ভার্ব 1 আইএনজি, আগে কোনো অক্সিলারি আছে? নাই। অক্সিলারি না থাকলে এটা একটা নন ফাইনাইট ভার্ব। বাক্যেই আমরা কয়টা দেখতে পাই? রিকোয়ার একটা ফাইনাইট ভার্ব, আর এইখানে হ্যাভ বিন অফেন, ওকে। কিন্তু এইখানে চাইলে আমরা একটা ক্লজ মেকার যুক্ত করতে পারি, হুইচ অ্যালাউস, তাইলে সেটা আরেকটা এক্সটেন্ডেড ভার্সন হবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের। কিন্তু এখন যেহেতু নাই, এটা নন ফাইনাইট হিসেবেই কাজ করতেছে। কী করে? এই যে অ্যাপয়েন্টমেন্টগুলো দেওয়া হয় ভিসিদেরকে, সেটা উইদাউট প্রপার কনসালটেশন ছাড়াই, ওই যে সিনেট প্যানেলে যারা ইলেক্টেড হয় তাদের কোনো ধরনের কনসালটেশন ছাড়াই, পরামর্শ ছাড়াই, তাদের কোনো মতামত ছাড়াই, অপিনিয়ন ছাড়াই সেটা সিলেক্টেড হয়ে যায়। ইভেন ওয়ার মেকানিজমস সাচ এস সার্চ কমিটিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সার্চ কমিটি প্রদান করা হয় বা নিয়োগের ব্যবস্থা আছে, হ্যাভ বিন স্টাবলিশড, এগুলি স্টাবলিশড আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, দে হ্যাভ নট কনসিস্টেন্টলি এমপ্লয়েড, সেইখানেও ঠিকঠাকভাবে এই সার্চ কমিটিকে নিয়োগ দেওয়া হয় না। তার মানে যেই লাও সেই কদুর অবস্থাতেই থাকে সবসময়। ওকে, বিএনপি তারা বলার চেষ্টা করছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যারা আসছে ক্ষমতায়, ইন ইটস ইলেকশন ম্যানিফেস্টো, ইলেকশনের যে তাদের ম্যানিফেস্টো ছিল, সেই ম্যানিফেস্টোতে প্লেজড, তারা প্রমিস করেছে। প্লেজড মানে হচ্ছে কথা দেয়া, তার মানে এটাকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে প্রমিসড। দে প্রমিসড, তারা কি করেছে? প্রমিসড। দে প্রমিসড, covenanted, এই ওয়ার্ডগুলো পরীক্ষায় আসে। টু বিল্ড, তারা প্রমিস করেছে, প্লেস করেছে। এরপর আমরা দেখবো সাধারণত প্রমিসডের সাথে, প্লেজডের সাথে রাইট ফ্রম ভার্বসের নিয়ম অনুযায়ী অলওয়েজ 2 + ভার্ব 1 বসে। আর নন ডিসক্রিমিনেটরি, কোনো বৈষম্য ছাড়া, মেরিট বেসড, মেধার ভিত্তিতে অ্যাকাউন্টেবল স্টেট গড়ার, অ্যাকাউন্টেবল অর্থ আমরা আগে পড়ছি, যেখানে রেসপন্সিবল অথবা মানে ফেয়ার অথবা এই অর্থে ব্যবহৃত হয়, সেই ধরনের রাষ্ট্র গড়ার প্রমিস তারা করেছে, প্লেজ তারা করেছে তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে, অর্থাৎ নির্বাচনী ইশতেহারে। অ্যান্ড টু স্টাবলিশ, তারা এটাও বলেছিল যে তারা স্টাবলিশ করবে মেরিট বেসড, ট্রান্সপারেন্ট, এফিশিয়েন্ট, পিপল ওরিয়েন্টেড অ্যাডমিনিস্ট্রেশন ইন অল স্টেট ইনস্টিটিউশনস, রাষ্ট্রের সমস্ত ইনস্টিটিউশনগুলোতে। তাহলে স্টেট সাধারণত নাউন হিসাবে বসে, কিন্তু যখন এই ভদ্রলোক ইনস্টিটিউশন নাউনটার আগে বসছে, তখন কিন্তু আর সে নাউন নাই, সে নিজে এখন অ্যাডজেক্টিভ হয়ে গেছে, এগুলোকে নাউন অ্যাডজেক্টিভ বলি আমরা। তাহলে এফিশিয়েন্ট, দক্ষ লোক দ্বারা, ট্রান্সপারেন্ট সিস্টেমের মাধ্যমে, অর্থাৎ লুসিড থাকবে সব কিছু, পরিষ্কার থাকবে, ফেয়ার থাকবে, অ্যান্ড মেরিট বেসড, মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে সব ধরনের অ্যাডমিনিস্ট্রেশনে। কিন্তু দ্য লেটেস্ট ভিসি অ্যাপয়েন্টমেন্টস ডু নট অ্যাপিয়ার টু রিফ্লেক্ট দিস কমিটমেন্টস, এই কমিটমেন্টসগুলো কারা? এই যে এতক্ষণ যেগুলো বললো যে এই যে কমিটমেন্ট দিছে, এই যে কমিটমেন্ট দিছে, এই কমিটমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভিসি অ্যাপয়েন্ট করা হয়েছে, অ্যাপিয়ার টু রিফ্লেক্ট, ডু নট অ্যাপিয়ার, ডু নট সিম, ডু নট প্রুভ টু রিফ্লেক্ট, এইটা রিফ্লেক্ট করে না। অ্যাপিয়ার এখানে সিম হিসাবে বসতে পারে, ডেমনস্ট্রেট হিসাবে বসতে পারে, মানে আর কি হিসাবে বসতে পারে, বা প্রুভ হিসাবে বসতে পারে। সো এটা এখানে সেটা রিফ্লেক্ট করে না, এই কথাই বলছে তারা। দ্য এডুকেশন মিনিস্টার, যদিও এডুকেশন মিনিস্টারের ব্যাপারে এখানে রেফার টানা হচ্ছে, হ্যাজ ডিফেন্ডেড, উনি ডিফেন্ড করেছেন দিজ অ্যাপয়েন্টমেন্টস, আর্গুইং, এখানে আর্গুইং বসছে হচ্ছে
নন ফাইনাইট হিসাবে, যেহেতু আগে কোনো অক্সিলারি নাই, দ্যাট পলিটিক্যাল এঙ্গেজমেন্ট is not a disqualification and that selections were based on qualification and performance. আচ্ছা, is একটা ফাইনাইট ভার্ব, আমি ফাইনাইট ভার্বগুলোকে মার্ক করছি। were based, am is আর was were প্লাস ভার্ব থ্রি বসলে সেটা প্যাসিভ হয়, অ্যাডজেক্টিভ আছে, সরি এটা প্যাসিভ আছে। তাহলে আমরা দেখব এখানে একটা ফাইনাইট ভার্ব, বাক্যের গঠনগুলো আমরা একটু দেখি। এখানে একটা ফাইনাইট ভার্ব, এইখানে আরও একটা ফাইনাইট ভার্ব। কখনোই বাক্যে দুটা তিনটা ফাইনাইট ভার্ব বসবে না যদি না আমরা দেখি যে তাদের প্রত্যেকটার মাঝখানে প্রথমটার পরে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা করে ক্লজ মেকার বসবে। আমরা একটু চেক করবো যে ক্লজ মেকারগুলো আছে কিনা। এই যে দ্যাট একটা ক্লজ মেকার, সো দুইটা ফাইনাইট ভার্বের মাঝখানে একটা ক্লজ মেকার। আবার এই ফাইনাইট আর এই ফাইনাইটের মাঝখানে একটা ক্লজ মেকার বসবে। এই যে দেখবো যে দ্যাট সিলেকশনস ওয়্যার বেসড অন, তাহলে এখানে একটা ক্লজ মেকার আছে। বাদ বাকি যত কিছু থাকবে, এই যে একটা নন ফাইনাইট ভার্ব, আরও 100টা 1000টা নন ফাইনাইট ভার্ব থাকলেও আমাদের কোনো সমস্যা ছিল না। যতবার আমরা একটা ফাইনাইট ভার্ব বসাবো প্রথম ফাইনাইটটার পরে প্রত্যেকবারে আমাদেরকে একটা করে ক্লজ মেকার অ্যাড করতে হবে। সো এডুকেশন মিনিস্টার বলছেন যে অ্যাপয়েন্টমেন্টগুলা ফেয়ার, কারণ কি এটা হচ্ছে আর্গুইং দ্যাট পলিটিক্যাল এঙ্গেজমেন্ট ইজ নট আ ডিসকোয়ালিফিকেশন। আমরা দেখছি মিলন সাহেব এটা বলছেন যে কারো রাজনৈতিক যোগ্যতা কি কারো ডিসকোয়ালিফিকেশন না, ওয়ার বেসড অন কোয়ালিফিকেশন আর পারফরমেন্স। উনি বলছেন যে আমরা যে নিয়োগটা দিচ্ছি সেটা কোয়ালিফিকেশন এবং পারফরমেন্স অনুযায়ী, মঞ্চের ভাষায়। While participation in politics is a democratic right, আমরা মেনে নিচ্ছি, যিনি ক্রিটিক লিখতেছেন তিনি বলতেছেন যে হ্যাঁ কোনো সমস্যা নাই, পলিটিক্যাল রাইটগুলা ইজ আ ডেমোক্রেটিক রাইট। যদি কেউ পলিটিক্স করে, পার্টিসিপেশন ইজ পলিটিক্স ইজ আ ডেমোক্রেটিক রাইট, সেটা গণতান্ত্রিক অধিকার। মন্ত্রীর কথাতেই সে প্যারাফ্রেজ করে বলছে, মন্ত্রী এটাও বলছিল যেটা তারা ডেমোক্রেটিক রাইট। এইটা একটা আর্ট লেখার, যখন আমরা কারো কথাকে আমরা প্যারাফ্রেজ করে তার ভাষায় না লিখে আমাদের ভাষায় লিখবো, বাট মনে হবে যে আমি আর্গুই করতেছি যে কোনো কথায়, এটা আমরা শেখাবো পরে। It cannot be allowed to overshadow the need for neutrality and integrity in academic leadership. কিন্তু it cannot be allowed, কখনোই এটা অ্যালাউ করা যাবে না। cannot be allowed ভার্ব, একটা ভার্ব থ্রি আছে, ফাইনাইট ভার্ব আছে, যে এই ওভারশ্যাডো করা, যে নিড ফর নিউট্রালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, মানুষের নিউট্রালিটি অর্থাৎ নন পার্শিয়ালিটি এবং ইন্টিগ্রিটির জায়গায় আমরা বলতে পারবো অনেস্টি। এই ওয়ার্ডগুলোকে আমরা একটু ভালো করে লিখে রাখবো, দাগায় রাখবো। নিউট্রালিটি মানে নন পার্শিয়ালিটি, নন পার্শিয়ালিটি অথবা ইন্টিগ্রিটি, তাদের যে অনেস্টি, তাদের যে ফেয়ারনেস, এই জিনিসগুলোকে ওভারশেডো করা যাবে না একাডেমিক লিডারশিপের ক্ষেত্রে। অর্থাৎ কারো গণতান্ত্রিক অধিকার আছে বলে সেই গণতান্ত্রিক অধিকারকে আমরা সামনে নিয়ে আসতে পারবো না, বরং একাডেমিক পারফরমেন্সটাকে আমরা সামনে রাখবো, এই কথাই বলছে। তাহলে আমরা দেখবো যে হোয়াইল যুক্ত হয়ে এইখানে ইজ একটা ফাইনাইট ভার্ব, এই যে একটা ফাইনাইট ভার্ব, আর এখানে ক্যানট বি অ্যালাউড ফাইনাইট ভার্ব, কারণ এখানে হোয়াইল যুক্ত হয়েছে ক্লজ মেকার হিসেবে, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে বসছে। ইউনিভার্সিটিজ রিকোয়ার অ্যাডমিনিস্ট্রেটরস, ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন। বাক্যে ফুল স্টপ দিয়ে দিলেই বাক্য হয়ে গেছিল। তাহলে পরের যে অংশটা, এই যে এখান থেকে হু ক্যান রাইজ অ্যাবভ পার্টিসান লাইন্স, হাবি জাবি যা আছে পুরোটা, ওইখান থেকে ধরে এই এক্সেলেন্স পর্যন্ত পুরোটাকেই আমরা দেখব ফাও কথা বলা হয়েছে, রাইট? তাহলে আমরা দেখব যে এই ভদ্রলোক কী হিসাবে বসছে। আমরা যদি ভালো করে খেয়াল করি, ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর দরকার কারা, বা অ্যাডমিনিস্ট্রেটররা কেমন হবে, এই কথাটার অ্যান্সার দিছে কোন অ্যাডমিনিস্ট্রেটর? হু ক্যান রাইজ অ্যাবভ পার্টিসান লাইন্স, যারা দলের মতামতের ঊর্ধ্বে উঠতে পারবে। আপহোল্ড দ্য প্রিন্সিপাল অফ ফেয়ারনেস, এই যে একটু আগে ইন্টিগ্রিটি নিউট্রালিটির কথা বলা হয়েছে, সেই কথায় ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি অ্যান্ড একাডেমিক এক্সেলেন্স যার থাকবে সে। এটা কার ব্যাপারে বলা হয়েছে? এই অ্যাডমিনিস্ট্রেটরদের ব্যাপারেই বলা হয়েছে। এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে একটা নাউন। এই ভদ্রলোককে যেহেতু বলা হয়েছে, তার মানে কোনো নাউনকে যে মডিফাই করে সে অ্যাডজেটিভ হয়। কোন ধরনের অ্যাডজেটিভ? অ্যাডজেটিভ শুধু অ্যাডজেটিভ হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লজ হতে পারে। এই হু এখানে ক্লজ মেকার, আর ক্যান রাইজ, ক্যান প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে যখন একটা ক্লজ মেকার এবং ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লজ হয়, আর যেই ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেটিভ ক্লজ হয়। সো যেই অংশটা আমরা মার্ক করলাম সেটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ক্লজ। আদারওয়াইজ দে রিস্ক বিকামিং এক্সটেনশন অফ পলিটিক্যাল ইন্টারেস্ট। তা না হলে আমরা দেখবো যে এই যে ভিসি যারা বা অ্যাডমিনিস্ট্রেটর যারা নিয়োগ হচ্ছে, দে রিস্ক, তাদের রিস্কটা থাকবে বিকামিং এক্সটেনশন অফ পলিটিক্যাল ইন্টারেস্ট রাদার দেন দ্য সেন্টার অফ ইন্ডিপেন্ডেন্ট থটস অ্যান্ড লার্নিং। খুবই সুন্দর একটা ফ্রেজ ব্যবহার করছে যে তারা পলিটিক্যাল ইন্টারেস্টের অংশ হয়ে যাবে, এক্সটেনশন হবে নাকি রাদার দেন সেন্টার্স অফ ইন্ডিপেন্ডেন্ট থটস অ্যান্ড লার্নিংস। এইটা অ্যাকচুয়ালি আমরা নর্মাল ভাষায় যদি চিন্তা করি, তারা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটার যোগ্য থাকবে না সিম্পল ভাষায়। এখন উনি ভাবছেন যে বিশ্ববিদ্যালয় মানে কি? বিশ্ববিদ্যালয় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থট এবং লার্নিংয়ের জায়গা, যেখানে স্লোগান দিলে ভালো স্টুডেন্ট আর না দিলে ভালো স্টুডেন্ট না, এটা হবে না।
এই জন্য এটাকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কথাটাকে সুন্দর করে একটা ফ্রেজ ইউজ করছেন, সেটা হচ্ছে সেন্টার অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড থট অ্যান্ড লার্নিং। ঠিক আছে? সো উই আর্জ দ্য গভর্নমেন্ট টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ড প্র্যাকটিস অফ পার্টিসান অ্যাপয়েন্টমেন্টস অ্যাট পাবলিক ইউনিভার্সিটি। আমরা আর্জ করব, উই রিকোয়েস্ট, আমরা দেখব রিকোয়েস্টের পরে আর্জের পরে রাইট ফর্ম ভার্বসের নিয়ম অনুযায়ী 2 + ভার্ব 1 বসে, সেটা এখানে রাইটার ঠিকঠাক ব্যবহার করেছেন বা আমাদের ব্যবহার করা উচিত, সেটা উনি বোঝাতে চেয়েছেন। টু ব্রেক অ্যাওয়ে ফ্রম ওল্ড প্র্যাকটিস, আগের যে প্র্যাকটিসটা ছিল, প্র্যাকটিস নাউন ওল্ড এটাকে মডিফাই করছে, ভেরি ভেরি বেসিক গ্রামার। পার্টিসান অ্যাপয়েন্টমেন্টস যেগুলো দেওয়া হয় কোথায়? অ্যাট পাবলিক ইউনিভার্সিটিস। তাহলে অ্যাট পাবলিক ইউনিভার্সিটিস এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোথায় দিয়ে অ্যান্সার পাচ্ছি আমরা, এইটা থেকে বেরোয় আসবে তারা, এই রিকোয়েস্ট আমরা করি, আর্জ করি। ইট শুড বি লেড বাই এক্সাম্পল, খুব অসাধারণ একটা ফ্রেজ এখানে ব্যবহার করেছে, আমরা দেখবো যে এটা আমরা আরও ভালো ফ্রেজ ব্যবহার করতে পারবো এখানে। ইট শুড লেড বাই এক্সাম্পল, শুধু এইটুকু, লেড বাই এক্সাম্পল মানে হচ্ছে কোনো জিনিসকে গাইড করা। আরও একটা ভালো ওয়ার্ড আছে, আমরা যারা রেসলিং দেখি তারা অনেক সময় শুনবো যে ডোয়েন জনসন বা রক, তার একটা নাম আছে ট্রেইল ব্লেজার। অ্যাকচুয়ালি এটা রকি জনসন তার বাবার ডায়লগ ছিল। সো ট্রেইল ব্লেজার মানে হচ্ছে যে এই যে ট্রেইল ব্লেজার, এটা লিখি, হ্যাঁ, ট্রেইল ব্লেজার অর্থাৎ যে পথ দেখায়, পথ প্রদর্শক। আরেকটা ভালো ফ্রেজ আছে, সেটা হচ্ছে ওয়াক দ্য টক, মানে যা বলছো তা করে দেখাও। তো সরকার যে বলছে আসার আগে কোন কথাগুলো বলছে, এই যে এই করবে সেই করবে, বিএনপি যা যা বলছে এইটা করে দেখানোর এখনই সময়। সো ওয়াক দ্য টক, যা বলছিলে সেটাকে এখন করে দেখাও। বা ট্রেল ব্লেজার, যে তুমি এখন ট্রেল ব্লেজার হও, অর্থাৎ লিড দ্য এক্সাম্পল, টু গাইড, টু স্টাবলিশ সামথিং, যে তাদের এখন এই এক্সাম্পলটা স্টাবলিশ করা উচিত। স্ট্রিক্টলি অ্যাডারিং টু স্টাবলিশ প্রসিডিউরস ওয়েন ফিলিং কি অ্যাকাডেমিক পজিশন। তাহলে এখানে ফিলিং কি অর্থে ব্যবহৃত হয়েছে? এই ফিলিংটা এখন ব্যবহৃত হচ্ছে অ্যাপয়েন্টিং, ওয়েন অ্যাপয়েন্টিং, যেহেতু আমরা শুরু থেকে অ্যাপয়েন্টমেন্ট ওয়ার্ডটা ব্যবহার করছি, আমরা এখানে অ্যাপয়েন্টিং বোঝাইলাম, বুঝতে পারবো। এই যে অ্যাপয়েন্টিং ফিলিং, অর্থাৎ উনি প্যারাফ্রেজ করছেন, নতুন নতুন ওয়ার্ড বোঝাইছেন, বারবার অ্যাপয়েন্টিং এটা ব্যবহার করতে চান নাই, স্মার্ট ইংলিশ। সো স্ট্রিক্টলি অ্যাডারিং টু অর্থাৎ ইনক্লুড করা, ফলো করতে থাকা, লেগে থাকা, ইনক্লুড করা, যে যে সিস্টেমটাকে আমরা বিট করব, অ্যাকাডেমিক কি পজিশনে যখন কাউকে বসাবে সেই জিনিসটা ফলো করা। ইট মাস্ট লার্ন, এই গভর্নমেন্টকে লার্ন করতে হবে ফ্রম পাস্ট মিস্টেকস, আগের যে মিস্টেকগুলো ছিল সেই মিস্টেক থেকে, অ্যান্ড এনশিওর অ্যাকাডেমিক ফ্রিডম অ্যাট অল কস্ট, বাই এভরি মিনস, যে কোনোভাবে, অল কস্ট মানে হচ্ছে এটা আমরা ব্যবহার করি প্রায়, যে এভরি মিনস, যে কোনোভাবেই হোক এই অ্যাকাডেমিক ফ্রিডমটাকে নিশ্চিত করতে হবে বা এই স্বাধীনতাকে নিশ্চিত করতে হবে। আদারওয়াইজ ইট উইল বি ডিফিকাল্ট। ডিফিকাল্টের পরে এই যে আর্জের পরে আস্কের পরে আমরা দেখব কী হবে, 2 + ভার্ব 1 বসে। ইট উইল বি ডিফিকাল্ট টু স্ট্রেংথেন অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডস, অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ডকে শক্তিশালী করাটা খুবই কঠিন হয়ে যাবে। অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি, খুব ইম্পর্ট্যান্ট একটা ওয়ার্ড, যেটা আমি আমার ক্লাসে সবসময় বাচ্চাদেরকে যেখানেই পাই সেখানেই পড়াই, এইচএসসিতেও আসে। সো এখান থেকে প্রশ্ন আসবে, ক্রিড, মূল ভার্বটা হচ্ছে, মূল অংশটা হচ্ছে ক্রিড, বিশ্বাস। এখান থেকে যত যা আসে, ক্রেডিবল, ইনক্রেডিবল, ইনক্রেডিবিলিটি, ক্রেডিবিলিটি যা আসছে, অর্থাৎ বিশ্বাসের জায়গা বা আইডিয়ার জায়গা, হ্যাঁ, বিলিফের জায়গা, এই জিনিসগুলো নষ্ট হবে। ট্রাস্টের জায়গা আমরা দেখবো যে নিশ্চিত করা কঠিন হয়ে যাবে। ওভারঅল দ্য গভর্নমেন্ট মাস্ট অ্যাক্ট, মাস্টের পরে ভার্ব 1 বসে, সেটা আমরা সবাই জানি। সো জাস্ট চেক করবো যে ঠিক আছে কিনা। মাস্ট অ্যাক্ট ডিসাইসিভলি, তাকে খুব ডিসাইসিভলি এটাকে নিশ্চিত করতে হবে, অ্যাক্ট করতে হবে। টু অ্যাক্ট ডিসাইসিভলি, একসাথে আমরা একটু মনে রাখার চেষ্টা করবো এটা, যে টু অ্যাক্ট ডিসাইসিভলি, কোনো জিনিস মাস্ট অ্যাক্ট ডিসাইসিভলি, এই ফ্রেজটাকে আলাদাভাবে মনে রাখবো, যে কোনো জিনিস খুব কঠিনভাবে, দৃঢ়ভাবে, ফার্মলি, FIRMLY, ফার্মলি, হ্যাঁ, ফার্মলি, যে টু প্রায়োরিটাইজ মেরিট, ট্রান্সপারেন্সি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন ইউনিভার্সিটি গভর্নেন্স। ইউনিভার্সিটির গভর্নেন্সগুলোতে বা এই স্বায়ত্তশাসনের জায়গায় বা কমিটিগুলোতে অবশ্যই মেরিট, ট্রান্সপারেন্সি, মানে এতক্ষণ ধরে যে আলোচনাই হচ্ছে উনি মানে সমাপ্ত করতেছেন এইভাবে, যে মেরিট, ট্রান্সপারেন্সি এবং এই জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করা উচিত। এখান থেকে আমরা দেখবো যে আমরা যখন প্যারাফ্রেজ করব বা একটা প্যারাগ্রাফ লেখার নিয়ম কেমন হয় সেই জিনিসগুলোকে আমরা একটু দেখার চেষ্টা করব, যে যিনি যেখানে শেষ করলেন এই কথাটাই কিন্তু একদম শুরুতে এই যে এখানে বলছিলেন, পাবলিক ইউনিভার্সিটিস নিড মেরিট বেসড লিডারশিপ। তো এটা দিয়েই উনি কথা শেষ করেছেন, যা দিয়ে শুরু
তারই শেষ। মাঝখানে আমরা দেখলাম যিনি কয়েকটা পয়েন্ট হাইলাইট করেছে, মন্ত্রীর কথা নিয়ে আসছেন, প্রিভিয়াস প্রমিস স্মরণ করাই দিয়েছেন এবং বর্তমান সিচুয়েশনটাকে উল্লেখ করছেন। সো আমাদের কাজ হবে এখান থেকে যে গ্রামারগুলোকে আমরা পাইলাম এগুলো রেগুলার প্র্যাকটিস করা, ভোকাবুলারিগুলো 8-10টা ভোকাবুলারি শিখাইছি, এই জিনিসগুলোকে নিজের একটা খাতায় নোট করে ফেলা এবং রেগুলার আমিও চেষ্টা করব যে কিছু মানে সপ্তাহে অন্তত রেগুলার পত্রিকা থেকে বিভিন্ন টপিককে নিয়ে আসা আলোচনা করা, যাতে করে আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশনে যারা যায় তাদের যেমন লেখার হাত ভালো হবে, প্যারাগ্রাফ লিখতে থাকে বিশ্ববিদ্যালয়ে, যেহেতু প্যারাগ্রাফ আসে, রাজশাহীতে আসে ইংলিশের জন্য, বিউপিতে আসে না। সো ওই সময় তাদের প্যারাগ্রাফ লেখার হাত যেমন ভালো হবে, পাশাপাশি আমরা যারা চাকরি বাজারের জন্য পড়াশোনা করছি তারাও একটা আইডিয়া পাবো যে আসলে পত্রিকা কীভাবে পড়তে হয়, বা যারা আমরা ওভারঅল ইংরেজি শিখতে চাই। পড়ার জন্য পত্রিকা তো নর্মালি পড়ি, গল্প উপন্যাস এভাবে পড়ার দরকার নাই, বাট অন্তত যেহেতু আমরা পত্রিকা থেকে প্রশ্ন আসে, ইনফরমেশনের পাশাপাশি আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে সেটাকে ব্যবহার করতে পারবো ইনশাআল্লাহ। সো এরপর আমরা চেষ্টা করবো যে সামারিগুলো লেখার এটার এবং প্যারাফ্রেজ করে যে কোনো একটা প্যারাকে ধরে সেটা একটু নিজের প্যারাফ্রেজ ট্রান্সলেশন করা, এইভাবে আমাদের লেখার হাত বাড়বে, পাশাপাশি আমাদের পড়ার অভ্যাসটা গড়ে উঠবে। দেখা হবে নতুন কোনো ক্লাসে, তার এক পর্যন্ত সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।